কিন্তু রেখেছেন কোথায় সেটাই এখন সব থেকে বড় সমস্যা। কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেনি সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, কারণ ক্যাবিনেট সাইজের ছবি কেউ পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। আর তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চও করতে পারে। তাহলে কারোর কাছে লোকায়নি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার লাগবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লোকায় তখন নিজেদের কাছেই লোকায়, কারোর সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। তো কাজেই ধরে নিচ্ছি ছবিটা তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ তার বাড়ির মধ্যে। কিন্তু বাড়িতেও তো খোঁজা হয়েছে। ওকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আমিও তো খুঁজবো না, তবে উনিই দেখিয়ে দেবেন। এই যে এসে গেছে গাড়ি। নমস্কার। আজ আপনারা শুনবেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। ওনার জন্ম 22 মে 1859। তিনি হোমসকে নিয়ে মোট 8টি উপন্যাস ও 56টি ছোট গল্প লিখেছেন। ওনার লেখা হোমসকে নিয়ে প্রথম কাহিনী এ স্টোরি ইন স্কারলেট। এই স্ক্যান্ডেল ইন বোহেমিয়ার প্রথম আত্মপ্রকাশিত হয় জুলাই 1891 স্ট্যান্ড ম্যাগাজিনে। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, ইজ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। 20th মার্চ 1888। নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে বেকার স্ট্রিট দিয়ে রুগী দেখে বাড়ি ফিরছি। এমন সময় চোখে পড়ল ওপরের ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার ওই লম্বা রোগা শরীরটা। দেখলাম মাথাটা বুকের ওপর ঝুঁকে রয়েছে আর দুটো হাত পেছনে রয়েছে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে কাজের নেশায় চুর হয়েছে হোমস। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটপট করছে ঘরময়। সে যাক, উঠে এলাম উপরের ঘরে। হোমস আমাকে দেখলো, খুশিও হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলো না। সিগারেট কেসটা এগিয়ে দিয়ে মদের বোতলের দিকে আঙুল তুলে দেখিয়ে আমাকে বসতে বলল চেয়ারে। তারপর এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। বিয়ে করে তো খুব সুখী আছো দেখছি। 7.5 পাউন্ডের কাছাকাছি ওজনও তো বেড়েছে। 7 পাউন্ড। আবার ডাক্তারি কবে থেকে শুরু করলে শুনি? তুমি জানলে কি করে? ওয়াটসন, দেখি সম্প্রতি তুমি খুব বৃষ্টিতে ভিজেছো এবং বাড়িতে একটা আনাড়ি কাজের মেয়েও জুটিয়েছো। গত বৃহস্পতিবার ভিলেজে গিয়েছিলাম হেঁটে, আর ফিরেওছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরও তুমি জানলে কি করে বলো তো? ওই ঝিটাকেও বিদায় করেছে আমার স্ত্রী, অথচ তুমি। হাসলো হোমস, দুহাত ঘষে বলল, তোমার বাঁ পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে দিয়েছিলে এমন কাউকে যে ডাহা আনাড়ি, অর্থাৎ বৃষ্টি দিনে তুমি রাস্তায় বেরিয়েছিলে। যে নতুন কাজের মেয়েটিকে তুমি জুতো সাফ করতে দিয়েছিলে সে তোমার জুতোর 12টা বাজিয়েছে। তোমার গায়ে অ্যাডোফর্মের গন্ধ, ডানাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্য উঁচু টুপিটা দেখে তো আন্দাজ করে বলাই যায় যে রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন ডাক্তার ওয়াটসন, তাই কি না? হেসে ফেললাম, বললাম, এত সহজ করে বললে মনে হলো আমারই বলা উচিত ছিল। চেয়ারে বসলো হোমস, চুরুট ধরিয়ে বলল, তুমি দেখো তো ঠিকই, কিন্তু খুঁটিয়ে দেখো না। তোমার সঙ্গে তফাৎটা আমার সেইখানেই। এই যেমন ধরো, নিচের হলঘর থেকে ওপরে আসবার সিঁড়ি তো তুমি দেখেইছো। নিশ্চয়ই। কতবার? কয়েকশো বার তো বটে। কটা ধাপ আছে সিঁড়িতে? তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধু দেখেইছো, ঠাহর করোনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। টেবিলের ওপর পড়ে থাকা একটা গোলাপি চিঠি আমার দিকে এগিয়ে দিল হোমস। জোরে পড়ো। চিঠির কাগজটা বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। চিঠিটা এই যে,
আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে একটা ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন, ঘরে থাকবেন। বললাম, রহস্যের গন্ধ পাচ্ছি, তোমার কি মনে হয় শার্লক? সূত্র হাতে আসা না পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল। চিঠিটা পড়ে তোমার কি মনে হচ্ছে ওয়াটসন? চিঠিটা যিনি লিখেছেন তিনি বড় লোক, কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামি। ঠিক তাই, এই কাগজটা ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো। ধরলাম, জল ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। একটা ছোট জি, এর পাশে ই, আর একটা পি, আর তার পাশে বড় জি এর সঙ্গে একটা ছোট টি। কি বুঝলে? হোমস প্রশ্ন করল। কারিগরের নাম বা মনোগ্রাম? না, জি এর সঙ্গে থাকার মানে হলো গ্যাজেলসার্ট, জার্মান শব্দ, মানে কোম্পানি। আমরা যেরকম কোম্পানিতে সিও লিখি, ওরা তেমন গ্যাজেলসার্ট লেখে। এইভাবেই লেখা হয় সাধারণত। পি এর মানেটা তো পেপার বাকি রইল, আর জি এর মানেটা কন্টিনেন্টাল গ্যাজেটিয়ার দেখলেই বোঝা যাবে। তাক থেকে বাদামি রঙের ইয়া মোটা একখানি বই নামিয়ে পাতা উল্টালো হোমস। ইগ্রোনিশ, ইপ্রিয়ান, আর এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজ কারখানার জন্য বিখ্যাত। বল, কি বুঝলে? সতর্কতার সঙ্গে আমি লেখাটা পরীক্ষা করলাম। কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায় এবং পত্র লেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই তা বোঝা যায়। জার্মানেরা এই কথা শেষে ক্রিয়া বসায়। আর এই দেখো, ভদ্রলোক এসেও গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ে টকবক শব্দ, গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ এবং দোরগড়ার ঘন্টার ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠল হোমস। বলল, দুটো ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। পরক্ষণই উকি দিল জানলায়। ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা রোহম গাড়ি। একটা ঘোড়ার দাম কমসে কম 150 কিনি। ওয়াটসন, এই কেসে টাকা আছে। আমি যাই, বুঝলে? মোটেই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে আফসোস করতে হবে কিন্তু। ধীর স্থির ভারী কি পদশব্দ সিঁড়ি বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণই টোকা পড়ল দরজায়। বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। ভেতরে আসুন, বলল হোমস। ঘরে যিনি ঢুকলেন তিনি রীতিমতো 6.5 ফুটেরও বেশি, হারকিউলিসের মতো শরীর, পোশাক আশাক দারুণ দামি, কিন্তু ভীষণ জমকালো, ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন একেবারে ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাট আর আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবার আগেই এই মাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার ভূমি, গাজোয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। রুক্ষ উচ্চারণে বললেন, চিঠিটা পেয়েছেন? বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন। হোমস বলল, বসুন। ইনি আমার বন্ধু এবং আমার সহকারী ডক্টর ওয়াটসন। কার সঙ্গে কথা বলতে চান জানতে পারি? আমার নাম কাউন্ট ফর্ম ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। একে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, এমন সময় টেনে বসিয়ে দিল হোমস। তারপর বলল, হয় দুজনেই শুনবো, নয় কেউই না। এর সামনেই বলুন। কাঁধ ঝাঁকি দিয়ে কাউন্ট বললেন, তাহলে তাহলে কথা দিন, অন্তত 2 বছর এই ব্যাপারটা কোথাও প্রকাশ করবেন না, কারণ প্রকাশ করলে ইউরোপের ইতিহাসটা সম্পূর্ণভাবে পাল্টে যেতে পারে। আই প্রমিস। ইয়েস, আই অলসো প্রমিস, বললাম আমি আর হোমস। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না যে আমার পরিচয়টা ফাঁস হয়ে যাক। মুখোশটা সেই কারণেই লাগিয়েছি। কাঠখট্টা গলায় হোমস বলল, জানি। আমার আসল নামটাও আপনাকে বলিনি। বোহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যই এতটা সাবধান হতে হচ্ছে, জানবেন। সোফায় হেলান দিয়ে হোমস চোখ বুঝিয়ে বলল, তাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কে। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি তা যেন তিনি বুঝতে পারলেন। হোমস চোখ খুলে বলল,
মহারাজ যদি মন খোলসা করে বলেন তাহলে আমার দিক থেকেও পরামর্শ দিতে সুবিধা হয়। তড়া করে লাফিয়ে উঠলেন তিনি। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চোরকি পাক দিয়ে একটানে মুখোশ খুলে নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমিই বোহেমিয়ার রাজা। উফ, এত লুকাছো বা কিসের? আমিও তাই বলি, আপনার মুখোশটা খোলবার আগে আমি বুঝে গিয়েছিলাম আমার ঘরেতে আজকে পায়ের ধুলো পড়েছে স্বয়ং ডিউকে। ব্যাপারটা এতটাই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি। সেই জন্যই প্রহা থেকে ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। ফের চোখ বন্ধ করলো হোমস। বছর 5 আগে ওয়ারেশ নগরের নাম করা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গেই আমার আলাপ হয়েছিল। আর নামটা শুনেছেন নিশ্চয়ই। হোয়াটসঅ্যাপ নামের লিস্টটা বার করো তো। নামি দামি ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখতো হোমস, দরকার মতো তা কাজে লাগতো। হ্যাঁ দাও। আইরিন অ্যাডলারের নামটা পেলাম একজন ইহুদি প্রফেসর আর একটা মিলিটারি অফিসারের নামের মধ্যে। 1885 নিউ জার্সিতে জন্ম। আচ্ছা, ইম্পেরিয়াল ওয়াশিংয়ের রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়েছেন, লন্ডনে এসে আছেন। বুঝেছি। আচ্ছা, একে যে সমস্ত চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন, এই তো? হ্যাঁ, তাই বলতে পারে। লুকিয়ে বিয়ে করেছিলেন? না না, মোটেই না। দলিল বা সার্টিফিকেট জাতীয় কিছু আছে? একদমই না। সে চিঠি যে আসল তা প্রমাণ করাই বা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা জাল করা যায়, কিন্তু প্যাডের কাগজটাও তো আমার। চুরি করা যায়, শিলমোহরটাও তো আমার। তা নকল করা যায়। আমার ফটো? সে আর এমন কি, কিনতে পাওয়া যায়। কিন্তু দুজনেই একসঙ্গে আছি সে ফটোতে। সর্বনাশ, খুব কাঁচা কাজ করে ফেলেছেন। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মোটে 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সেই চেষ্টা কি হয়নি করা? চেষ্টা করা হয়েছে, কিন্তু পারিনি। তাহলে কিনে নিন। বেচবেও না। চুরি করিয়ে নিন। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, আর একবার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি মেরে, কিন্তু একবারও পারিনি। ছবি নিয়ে কি করতে চান উনি? আমার সর্বনাশ। স্ক্যান্ডেভিয়ার রাজকন্যার সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটা যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আর এই ন্যাডলার ছবিখানা সেখানেই পাঠাবে। পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ এই সামনের সোমবার। হাই তুলল হোমস। 3 দিন পাচ্ছি তো হাতে। আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ, লন্ডনেই পাবেন আমাকে। খবর সেখানেই দেব। দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই পাবেন। রাজ্যের খানিকটা অংশও দিয়ে দিতে পারি ওই ফটোটার দাম হিসেবে। হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ডিউ। এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। রসিদ লিখে দিল হোমস। আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? ব্রাউনি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড। ফটোটা ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। গুড নাইট, খুব তাড়াতাড়ি খবর পাবেন। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলল, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো, এই নিয়ে কথা বলা যাবে ক্ষণ। ওয়াটসন, আজ আর তোমাকে আমি আটকাবো না। পরের দিন ঠিক 3টের সময় গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। ফায়ার প্লেসটার ধারে বসে রইলাম তার ফেরার পথ চেয়ে। ঘড়িতে 4টে বাজতেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন কদাকার সহিস। নোংরা পোশাক আশাক, মুখে দাঁড়িয়ে, চোখ রাঙা, ভাবভঙ্গি একেবারে মাতালের মতো। 3বার আপাদমস্তক চোখ বোলানোর পর চিনতে পারলাম বহুরূপী হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইট স্যুট পরা এক ভদ্রলোকের চেহারায়। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে।
দারুণ মজা হয়েছে আজকে সকালে। ব্যাপারটা কি? বললাম আমি। আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে বুঝি? ঠিক, সহিসের ছদ্মবেশে বেরিয়েছিলাম সকাল 8টায়। গারোয়ান আর সহিসের মুখোমুখি সম্পর্ক থাকে, তাই খবর পেতে একটু সুবিধাই হয়। ব্রাউনি লজ বাড়িটা দোতলা, রাস্তার ওপরে, পেছনে একটা বাগান, ডান দিকে সোজা বসবার ঘর, বড় বড় জানলা আছে। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকে গেছে ভেতরে। সহিসারা ঘোড়ার ডলাই মালাই করছিল, আমিও তাদের সঙ্গে হাত লাগালাম। বিনামূল্যে পেয়ে গেলাম পেনি, 8 বোতল মদ আর তামাক, আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা, ভোরবেলা বেড়াতে যান, কনসার্টের গান গাওয়া ছাড়া রাস্তায় তেমনটা বেরো না। 7টার মধ্যে ফিরে এসে ডিনার খান। পুরুষ বন্ধু আছে একজনই, সুপুরুষ, প্রাণ শক্তিতে ভরপুর, গায়ের রংটা গাঢ়, রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। পটকাটা শুধু একটা জায়গায় লাগলো ওয়াটসন, সেটা হলো আইরিন অ্যাডলারের সঙ্গে সম্পর্কটা শুধু উকিল আর মক্কেলের সম্পর্ক না, কিছুটা ভালোবাসার সম্পর্ক আছে। প্রথমটা যদিও ঠিক হয়, তাহলে ফটোটা হেফাজতেই আছে, অর্থাৎ তদন্ত ক্ষেত্র আরও বাড়ল। ভাবছি ঠিক কি করব, ঠিক এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়িটার সামনে। লাফিয়ে নামলেন একজন ভদ্রলোক। চেহারা দেখে বুঝলাম ইনি গডফ্রে নর্টন। ব্যস্ত সমস্তভাবে গারোয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিকে পাশ কাটিয়ে বাঁই করে ভেতরে ঢুকে গেলেন। এমনভাবে ঢুকলেন যেন মনে হলো বাড়িতে তার রীতিমতো যাতায়াত আছে। ভেতরে রইলেন আধা ঘন্টার মতন। জানলা দিয়ে দেখলাম হন হন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে নেড়ে উত্তেজিতভাবে কথাও বলছেন। আইরিন অ্যাডলারকে অবশ্য দেখতে পেলাম না। তারপর বেরিয়ে এলেন এমন ভাবে যে আগের চেয়েও যেন ব্যস্ত। গারোয়ানকে হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে রেজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে। তাড়াতাড়ি চালাতে পারলে আজকেরই বকশিস পাবে। পিছু নেব কিনা ভাবছি, ঠিক এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়িটার সামনে। খুব তাড়াহুড়োয় ঘোড়া জোড়া লাগানো হয়েছে গাড়িতে, কারণ কোটের বোতামও লাগানোর সময় পায়নি কোচওয়ান। ঝড়ের মতন হলঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটে সেন্ট মনিকার গির্জায় চলো, আধ পাউন্ড বকশিস দেবো। ঠিক এই সময় একটা ছোকরা গাড়ি নিয়ে চলে এলো সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে পড়লাম গাড়ির ভেতর। চিৎকার করে বললাম, সেন্ট মনিকা চার্চে নিয়ে চলো, 20 মিনিটের মধ্যে নিয়ে যেতে পারলেই আধ পাউন্ড বকশিস। উল্কা বেঁকে গাড়ি পৌঁছে দিল চার্চের সামনে। ভেতরে ঢুকে দেখি আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রী ছাড়া কোথাও কেউ নেই। বেদির সামনে দাঁড়িয়ে আছে 3 জনই। আমাকে দেখে কিন্তু 3 জনই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন আমাকে টানতে টানতে বেদির কাছে নিয়ে গেলে, চলে এসো চলে এসো, তোমাকেই দরকার। আর 3 মিনিট মোটে বাকি। সাক্ষী না থাকলে আইন ভাগ পেয়ে যাবে। পর মুহূর্তেই শুনলাম বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমি দিব্যি আউড়ে যাচ্ছি। যা জানি না তা সাক্ষীও দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়ের মধ্যস্থতা করছি। চোখের নিমিষে বিয়ে হয়ে গেল। সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কারও পেলাম পাদ্রীর কাছ থেকে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী ধরে আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে বলতে গিয়েছিল সকলে। এত হাসছিলাম সেই কারণেই। তারপর? বললাম আমি। গির্জার বাইরে সেই দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধ্যা নাগাদ রোজগার মতন আসবেন। কোণে ফিরে গেল বাড়িতে, আর আমি এলাম এখানে তোড়জোড় করতে। কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে আগুন জ্বলছে। বিকেলে তোমাকে আমার দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। রাজি? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সব কিছুতেই রাজি, কিন্তু তোমার মতলবটা কি বলো তো? খাবার এসে গেল। খেতে খেতে হোমস বলল, উদ্দেশ্য মহৎ। এখন 5টা বাজে, 2 ঘন্টা পরেই ব্রাউনি লজে পৌঁছাবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর? আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে, বসবার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে থাকবে। এ নাও ধরো, এটাকে সাবধানে জ্যাকেটের ভেতরে লুকিয়ে রাখো। এটা আর কিছুই নয়, এটা একটা সামান্য স্মোক গ্রেনেড। ছুঁড়ে দিলেই জ্বলে উঠবে।
4-5 মিনিট পর যখন জানলা খুলে দেবে তুমি আমার হাতের দিকে লক্ষ্য রাখবে। যখনই দেখবে আমি এইভাবে হাত নাড়ছি তখনই এটাকে ভেতরে ছুঁড়ে দিয়েই আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। ভিড় জমতে শুরু করলেই সরে পড়বে, রাস্তার অন্যদিকে দাঁড়াবে। 10 মিনিট পর আমি আসবো সেখানে। বুঝতে পেরেছো? হ্যাঁ। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো অন্য এক ছদ্মবেশে। শুধু পোশাক আশাক নয়, চোখে মুখের চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। হোমস নেহাতেই ডিটেকটিভ হওয়ায় অভিনয়ের জগৎ হারিয়েছে একজন কুশীর শিল্পীকে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15 ব্র্যান্ড লজের সামনে যখন পৌঁছালাম তখন ল্যাম্প পোস্টের আলো জ্বলছে। বাড়ির সামনেটা যতটা ফাঁকা হবে ভেবেছিলাম দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিক সেদিকে হয় আড্ডা মারছে, নয়তো ঘোরাফেরা করছে। হোমস বলল, ওয়াটসন, নটন আর অ্যাটলারের বিয়ের ফলে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে এলো। আইরি অ্যাটলার কখনোই চাইবেন না যে গডফ্রে নটনের চোখে পড়ুক ছবিটা, কিন্তু দেখেছেন কোথায় সেটাই এখন সব থেকে বড় সমস্যা। কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেনি সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, কারণ ক্যাবিনেট সাইজের ছবি কেউ পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। আর তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চও করতে পারে। তাহলে কারোর কাছে লোকায়নি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার লাগবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লোকায় তখন নিজেদের কাছেই লোকায়, কারোর সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। তো কাজেই ধরে নিচ্ছি ছবিটা তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ তার বাড়ির মধ্যে। কিন্তু বাড়িতেও তো খোঁজা হয়েছে। ওকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আমিও তো খুঁজবো না। তবে উনিই দেখিয়ে দেবেন। এই যে এসে গেছে গাড়ি। মোড়ের মাথায় দেখা গেল গাড়িটার আলো। এসে দাঁড়ালো ঠিক বাড়িটার সামনে। একটু নামতে দিন। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে ধরল দরজাটা। দৌড়ে এলো আরো কয়েকজন। বকশিসটা নিজেই নেওয়ার আশায় প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। লেগে গেল ঝগড়া। ছুটে এলো আরো কয়েকজন। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি, ঘুষোঘুষি, ঠেলাঠেলি। হোমস দৌড়ে গেল আইন অ্যাডলারকে বাঁচাতে, কিন্তু একজনের ঘুষি খেয়ে লুটিয়ে পড়লো রাস্তায়। রক্ত ঝরতে লাগলো তার মুখ থেকে। হামলাবাজেরা তা দেখেই ফাঁকা হয়ে গেল। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরলো ছদ্মবেশী শার্লককে। আইন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি দিয়ে উঠে গিয়েছেন। সেখান থেকেই তিনি জিজ্ঞাসা করলেন, দেখি কি হয়েছে? উনি কি ঠিক আছেন? কেউ বলল শেষ হয়ে গিয়েছে, আবার কেউ বলল না এখনো মরেনি, নিঃশ্বাস পড়ছে, তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে। না, ওনার কিছু হবে না। আরেকজন বললে, ওনাকে আমার ঘরে নিয়ে আসুন। ভেতরে নিয়ে যাবো? নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুয়ে দাও। ধরাধরি করে সোফায় শুয়ে দেওয়া হলো ছদ্মবেশী হোমসকে। আলো জ্বললো বটে, কিন্তু জানলার পর্দাটা টানা হলো না। স্মোক বমটা হাতে নিয়ে তৈরি হলাম, সংকেত পেরেই ছুড়বে। কষ্টে সৃষ্টে সোফায় উঠে বসলো ছদ্মবেশী হোমস। বাতাসের অভাবে যেন তার বুক ফেটে যাচ্ছে। একজন ঝিঁকিয়ে খুলে দিল জানলাটা। সঙ্গে সঙ্গেই সেই বিশেষ কায়দায় হাত তুললো হোমস, এবং আমিও স্মোক বমটা ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আগুন 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 লেগেছে, আগুন! একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজনেরা। গল গল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানলা দিয়ে। প্রচন্ড হইহট্টগোল শুরু হয়ে গেল। তারই মাঝখানে শুনতে পেলাম হোমসের গলা, আপনারা একটু শান্ত হন, আগুন কোথাও লাগেনি, আপনারা একটু শান্ত হন। সরে এলাম রাস্তার কোণে। সরে এসে দাঁড়িয়ে আছি, এমন সময় হঠাৎ একটা খুব চেনা টোকা পড়লো আমার পিঠে। দ্রুত পদক্ষেপে হোমস এসে আমাকে টেনে নিয়ে এগিয়ে চললো বেকার স্ট্রিটের দিকে। গ্রেট জব ওয়াটসন, গ্রেট জব। চলো। আর ফটোটা? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, জেনে ফেলেছি। কি করে জানলে? উনিই দেখিয়েছেন। কিছু বুঝলাম না। রাস্তার লোকগুলো যে আমারই ভাড়াটে অভিনেতা তা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সন্দেহ হয়েছিল,
গোলমেল হওয়ার শুরুতেই দৌড়ে গিয়ে দু হাতটা মুখে রগড়ে নিলাম। আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম হাতে। জখম হবার ভান করতেই বৈঠকখানায় না ঢুকিয়ে ভদ্র মহিলা পারলেন না, কিন্তু বাড়ির কোন ঘরে ফটো ফ্রেমটা লুকিয়ে রেখেছিলেন সেটা সঠিক জানতাম না। বসবার ঘরেও হতে পারে, শোবার ঘরেও হতে পারে, সেটা জানবার জন্যই তো তোমার হাত দিয়ে স্মোক বোমটা ছোঁড়ালাম। বাড়ির ভেতরে যখন আগুন লাগে তখন মেয়েরা সব থেকে দামি জিনিসটাই বাঁচাতে ছোটে। মায়েরা ছুটে যায় বাচ্চার দিকে, কুমারী মেয়েরা ছুটে যায় গয়নার দিকে। আইরিন অ্যাটলার ছুটে গেলেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকা জায়গায় দেখতে পেলাম ফটো ফ্রেমটা। তারপরে যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো ফ্রেম সেখানে রেখেই স্মোক রুমটার দিকে একবার তাকিয়ে বাইরে বেরিয়ে গেলেন। সেই সময়তে সরাতে পারতাম, কিন্তু ব্যাটা কোচওয়ানটা এসে দাঁড়িয়ে পড়লো। আর ভরসা হলো না। এই বিষয়ে তাড়াহুড়োটা না করাই ভালো। আচ্ছা, এবার কি করবে? কাল সকাল 8টা নাগাদ খোদ মহারাজকে নিয়েই আমি আইরিন অ্যাটলারের বসবার ঘরে যাব। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না, সেই সঙ্গে দেখতে পাবেন না ফটো ফ্রেমটাও। আমি চাই মহারাজ নিজে হাতে ছবিটা উদ্ধার করুন। আর দেরি নয় ওয়াটসন, আমি এখনই মহারাজকে একটা টেলিগ্রাম করে দিই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বেকার স্ট্রিটে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানে কাছে শুনলাম একটা স্বাগত ভাষণ। গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গম গম করছে লোকজন। মনে হলো অ্যাটলাসধারীর শীর্ণকায় একটা ছোকরার দিক থেকে যেন ভেসে এলো কথাটা। হনহন করে আমাদের পাশ দিয়ে এসে চলে গেল সামনের দিকে। শূন্য দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদু স্বরে হোমস বলল, চেনা গলা, খুব চেনা গলা, কিন্তু লোকটা 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 কি? সেই রাতে আর বাড়ি ফিরলাম না, বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যগ্র কণ্ঠে বললেন, পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। নেমে এলাম নিচে। গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়ামিন লজের দিকে। যেতে যেতে হোমস বলল, আইরিন অ্যাটলারের বিয়ে হয়ে গিয়েছে। বলেন কি? কবে? কালকে। কার সঙ্গে? উকিল গডফ্রে নাটনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন, আর বাসেন বলেই হয়তো তিনি আপনাকে ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথা ব্যথাও থাকবে না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক। বিষাদ আবরণে রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রাহ্মী লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা। সিঁড়িতে দাঁড়িয়ে আছেন একজন বুড়ি ঝি। আমাদের দেখেই তাচ্ছিল্যের হাসি এসে বলল, আপনি কি মিস্টার শার্লক হোমস? চমকে উঠল হোমস। বলল, হ্যাঁ, আমি শার্লক হোমস। কেন বলুন তো? দিদিমণি আজ 5:15 ট্রেনে চলে গেছে। স্বামীর সঙ্গেই গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি ইংল্যান্ড ছেড়ে গেছেন নাকি? হ্যাকাশে হয়ে গেল হোমস। মনে হলো এই বুঝি টলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবেন না। কাগজপত্রগুলো? ভেঙে পড়লেন গ্র্যান্ড ডিউক। ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরে। দরজাগুলো খোলা, তাক ফাঁকা। ঘন্টার ঘড়ির ওপরে ঢিলে তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো ফ্রেম আর একটা চিঠি। ফটো ফ্রেমটা আইরিন অ্যাডলারের, চিঠিটা শার্লক হোমসের জন্য। খামের ওপর তার নামের তলায় লেখা আছে, শার্লক হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে। এক টানে খাম ছিঁড়ে ফেলল হোমস। এই চিঠিটা রাত 12টার সময় লেখা হয়েছে। হুমড়ি খেয়ে একই সাথে পড়লাম তিনজনে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা। শতমুখে প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কচুয়ানকে আপনার পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি।
এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশে এই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম সত্যিই আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্যে। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাছে রাখবো। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার। উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক। মেয়ের মতো মেয়ে, এমনকি আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীর নয়, এই যা দুঃখটা। উচ্ছ্বাস না দেখিয়ে হোমস বলল, আমিও তাই দেখছি, উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাতে, এর চেয়ে ভালো শেষ করা গেল না। বলেন কি, এর চাইতে ভালো শেষ আর হয় নাকি? আইরিন অ্যাডলার দু কথা বলে না, ফটোটা পুরো ছাই হয়ে গেলেও এতটা নিশ্চিন্ত থাকতাম না। বলুন কি পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই। বলে আঙুল থেকে মরকত আংটিটা খুলে নিলেন গ্র্যান্ড ডিউক। আংটির থেকেও দামি জিনিস কিন্তু রয়েছে আপনার কাছে। কি বলুন তো? এই ফটো ফ্রেমটা। আইরিনের ফটোটা আপনি রাখবেন? বেশ তো, নিন। হেড হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ি মুখো রওনা হলো হোমস। পেছনেও ফিরে দেখলো না তার প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক। আজ আপনারা শুনলেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, ওয়াটসন অ্যান্ড বোহেমিয়ার রাজার কণ্ঠে অনির্বাণ কায়েত, শার্লক হোমস অ্যান্ড গডফ্রে নর্টনের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, আইরিন অ্যাডলারের কণ্ঠে দীপশিখা ঘোষ, ওল্ড মেডের কণ্ঠে সৌমিলি পাল, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।